লেখিকা মুনমুন সরকারের ভালোবাসা ভালোবাসা। রৌনক আর রিনি তার বিয়ে ঠিক হয়েছে পেপার দেখে। রিনি তাদের বাড়ি থেকে পেপারে রিনি তার সম্বন্ধটা দেওয়া হয়েছিল। রিনি তার বয়স 25, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চ, সরকারি স্কুলে ইতিহাসের শিক্ষিকা। রৌনকের বাবা নামজাদা সরকারি লয়ার অনিমেষ চ্যাটার্জি তার একমাত্র ছেলে রৌনকের জন্য ঠিক এই রকমই একটা সম্বন্ধ খুঁজছিলেন। 29 বছরের রৌনক বিটেক সম্পূর্ণ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার পদে আসীন। সকাল 9টায় সল্টলেকের বাড়ি থেকে বেরোয়, কর্মস্থল উলুবেড়িয়া, আর ফিরতে ফিরতে প্রতিদিনই রাত প্রায় 9টা বাজে। ছেলে ঘরের সময় প্রায় দিতে পারে না বললেই চলে। ঠিক এই কারণেই অনিমেষ বাবু ও তার সমাজকর্মী স্ত্রী রচিতা দেবী ঠিক করেছিলেন এমন কোনো মেয়েকে ঘরের বউ করে আনবেন যে চাকরির সঙ্গে সঙ্গে ঘরেও সময় দিতে পারবে। ছেলে কোনোদিনই বাবা মায়ের মতের বিরোধিতা করেনি, আজও করল না। বাবা মায়ের মতকে সানন্দে মেনে নিল। রিনি তার বাবা কল্লোল মুখার্জি হাওড়া কালেক্টরেট অফিসে উচ্চ পদে চাকরি করেন, আর মা গৃহবধূ। হাওড়ার দাসনগরে তাদের বাড়ি, একান্নবর্তী পরিবার তাদের। রিনি তার বাবাই বড়, আর তারপর 2 ভাই, ভাইয়ের বউয়েরা, ভাইপো, ভাইঝি, পুরো সরগরম পরিবার। আজ রিনি তাকে দেখতে এসেছেন অনিমেষ বাবু, তার স্ত্রী ও অনিমেষ বাবুর মা। রিনি তাদের বাড়ি লোকেদের অতিথি আপ্যায়নে ও আন্তরিকতায় মুগ্ধ হন রৌনকের বাবা মা ঠাকুমা। তারপর আজ যাকে দেখতে আসা সেই পাত্রী রিনি তাকে নিয়ে ঘরে প্রবেশ করেন ওর মেজ কাকিমা। একটু শ্যামলা, এক মাথা চুলের, একটি মোটা বেনি, খুব মিষ্টি বুদ্ধিদীপ্ত মুখশ্রী, লালিত্য যেন চুইয়ে পড়ছে সমগ্র চেহারায়। রিনি তাকে দেখে তার ও তার পরিবারের সঙ্গে কথা বলে রৌনকের বাবা মা রিনি তাকেই হবু পুত্রবধূ রূপে নির্বাচন করে ফেলেন। মেয়েটি যে একটু বাকপটু সেটা একটু কথা বলেই তারা বোঝেন। অবসর সময়ে কি করে জানতে চাইলেই গান শোনে, বিভূতিভূষণ, চেতন ভগত, আগাথা ক্রিস্টি পড়ে। আর ওদের বাড়ির কাছে রেলের জমিতে গড়ে ওঠা বসতিতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের পড়ায়। গড়গড় করে বলে চলে মেয়ে। মনে মনে হাসেন রৌনকের মা রচিতা দেবী। তাদের স্বল্পভাষী ছেলের জন্য ঠিক এমন মেয়েই দরকার বোঝেন তিনি। তাও যদি এই মেয়ের পাল্লায় পড়ে ছেলে তার কথা বলার পরিমাণ একটু বাড়িয়ে দেয়। সিদ্ধান্ত নিতে দেরি করেন না রচিতা দেবী। ছেলের জন্য এই সুশ্রী, সুশিক্ষিতা ও সুপ্রতিষ্ঠিতা মেয়েটিকেই বধূরূপে নির্বাচন করে ফেলেন। রিনি তার পরিবারকে জানিয়েও দেন যে পাত্রী তাদের পছন্দ। বাড়ি ফিরে রৌনককে তার বাবা মা সব কথা বলেন। রিনি তার ফোন নম্বর দিয়ে কথা বলে নিয়ে একদিন মিট করার কথা বলতে বলেন ছেলেকে অনিমেষ বাবু। সেই মতো ফোনে কথা বলে ডেট ফিক্স করে কথা বলে একদিন কফি শপে দেখা করতে আসে দুজন দুজনের সঙ্গে। ইচ্ছে করে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলে এই ব্যাপারে দুজনেই। দুজন দুজনের ফটো দেখেছে, এইবার সরাসরি সাক্ষাৎ করবে সেই আশাতে এইভাবে ডেট ফিক্স করা। রয়্যাল ব্লু কালারের সঙ্গে হোয়াইটের কম্বিনেশনে একটা সুন্দর পিওর সিল্ক শাড়ি ও তার সঙ্গে ম্যাচিং কুন্দনের সেট, আর কপালে ছোট্ট একটি নীল টিপ, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক। অপূর্ব সুন্দরী লাগছে রিনি তাকে। হালকা একটা হাত খোপায় সঙ্গে জড়ানো রিনি তার প্রিয় জুঁয়ের মালা ওর সৌন্দর্যকে যেন অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। রৌনক চোখ ফেরাতে পারে না রিনি তার দিক থেকে। ব্ল্যাক জিন্স আর লেমন কালারের হাফ টি শার্টে 5 ফুট 8 ইঞ্চের রৌনককেও চমৎকার লাগছে। দুজন প্রথমে দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। বেশিক্ষণ চুপ করে থাকার পাত্রী রিনি নয়। ফড়ফড়িয়ে বলে ওঠে, শুনুন, আমি শাড়ি খুব একটা পছন্দ করি না, মায়ের চাপে পরে আসতে হলো। কি পছন্দ করেন? কোনো মতে জিজ্ঞাসা করে রৌনক। টপ আর প্লাজো বা লেগিংস কুর্তিতেই আমি কমফর্ট ফিল করি, জিন্স খুব একটা পছন্দ নয়। হাসি মুখে রৌনক বলে, শাড়িতে কিন্তু বেশ মানিয়েছে। ধন্যবাদ, আপনাকেও বেশ লাগছে। মিষ্টি হেসে বলে রিনিতা। কফি আর চিকেন বার্গার অর্ডার করে ওরা। টুকটাক কিছু কথা বলার পর রিনিতা বলে, এইবার একটু কাজের কথায় আসা যাক। রৌনক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রিনিতা শুরু করে, শুনুন, স্কুলে পড়ানো আর গান ছাড়াও আমি কিন্তু আর একটা কাজ করি,
যদিও আপনার বাবা মাকে জানিয়েছে আমার বাবা, তাও আপনাকে আমি জানিয়ে রাখি, আমি একটু সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি। সে কাজে কিন্তু আমাকে বাধা দেওয়া যাবে না। রৌনক নিজেও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। সময় দিতে হয়তো পারে না ঠিকই, কিন্তু মানসিক ও আর্থিক দিক দিয়ে সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেয়। কাজেই এই দিকটা তারও পছন্দের দিক। অতএব রিনিতাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। মুখে কিছু বলে না, একটু গম্ভীর ভাব এনে বলে, আর তারপর, হ্যাঁ, সিগারেট বেশি খাওয়ার লোক আমি একদম পছন্দ করি না। না, তা বলে খেতে না করছি সেটা ভাববেন না। কম খাবেন, আর দয়া করে আমার সামনে খাবেন না। রৌনকের কোনো কিছুর নেশাই নেই, তাই রিনিতার এই কথাটা শুনে ওর হাসি পেল। মনে মনে ভাবলো যথাসময় এর যোগ্য জবাব দেবে। মুখে বলল, চেষ্টা করব। রিনিতা হেসে বলল, বাহ, খুশি হলাম। এইবার আপনার পছন্দ অপছন্দগুলো বলে ফেললে আরো খুশি হই। আমার পছন্দ অপছন্দের তালিকাটা খুবই ছোট্ট। যিনি আমার জীবনে আসতে চলেছেন তিনি আমাকে মন প্রাণ ভরে ভালোবাসুন, এটাই আমার পছন্দ। আর তিনি মুখ গোমড়া করে থাকলে সেটাই আমার অপছন্দ। এইবার রিনিতার নিচু মুখে হাসির সঙ্গে একটু লালচে আভা লক্ষ্য করে রৌনক। কি কফি আর বার্গার তো? ঠান্ডা জল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিলে হয় না? লজ্জিত হয়ে ওঠে রিনিতা। দুজনে মিলে খাবার খেয়ে বিদায় জানিয়ে খুশি মনে বাড়ি ফেরে। বুদ্ধিমান রৌনক বুঝেছিল সুখী সংসার গড়তে হলে স্বামী স্ত্রীর মনের দিক থেকে অ্যাডজাস্টমেন্টটাই সব থেকে বেশি জরুরি। রিনিতার সঙ্গে কথা বলতে বলতে সে বোঝে তাদের দুজনের মানসিকতার অনেকটাই মিল আছে, যা আগামী দিনে সুখী সংসারের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাছাড়া রিনিতা যেন উচ্ছল পাহাড়ি ঝর্ণা, দুর্দম প্রাণশক্তিতে ভরপুর। কারোর বিপদ হয়েছে শুনলে যেমন ঝাঁপিয়ে পড়তে বিন্দুমাত্র দ্বিধা করে না, তেমনি আবার কিচেনে ঢুকে নাকি হাল ফ্যাশনের মোটামুটি অনেক রান্নাই পারে। অর্থাৎ রিনিতা বা রিনিকে মোটামুটি চতুর্ভুজে আখ্যা দেওয়া যেতে পারে বলে মনে হয় রৌনক তথা রনের। সব মিলিয়ে রৌনকেরও তার বাবা মায়ের মতোই মনে হয় রিনিতাই তার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারবে। আর রৌনক একটু চুপচাপ হলেও মানুষ হিসেবে যে খারাপ নয়, বরং সহজ সরল, তা রিনিতা বুঝতে অসুবিধা হয়নি রৌনকের সঙ্গে কথা বলতে বলতে। আর পেশাগত জীবনেও সে সুপ্রতিষ্ঠিত। সব মিলিয়ে রিনিতা আর তার বাড়ির লোকের পাত্র হিসেবে রৌনককে বেশ পছন্দ হয়। অতএব আর দেরি নয়, শুভস্য শীঘ্রম। ভালো দিন দেখে রৌনক রিনিতার 2 হাত এক করে দিলেন দুবাড়ির গুরুজনেরা। একান্নবর্তী পরিবারের মেয়ে রিনিতা এসে পড়ল শ্বশুরবাড়ির ছোট পরিবারে। রৌনক, রৌনকের বাবা মা আর রৌনকের ঠাকুমা, এই 4 জনের সংসার। বিয়ের পর রিনিতা এলে পরিবারের সদস্য সংখ্যা দাঁড়ায় মোট 5। বাবা মা, 2 কাকু কাকিমারা আর 6 জন খুড়তুতো ভাই বোন মিলে সবসময় সরগরম করা সংসার থেকে এত ছোট সংসারে এসে প্রথম প্রথম রিনিতার একটু মন খারাপ করলেও অতি অল্প সময়ের মধ্যে নিজের স্বভাব গুণে ও নতুন মানুষগুলির আন্তরিকতায় ওর মন খারাপ কেটে যায়। শুধু শাশুড়ি মা যেন একটু কম কথা বলেন বলেই মনে হয় রিনিতার। বিয়ের প্রায় দিন 15 পর হৈ হৈ করে রিনিতার স্বপ্ন শহর কুইন অফ হিল স্টেশনস উটিতে একটা ছোটখাটো হানিমুন করতে চলে যায় ওরা। নীলগিরি পর্বতের কোলে মনোরম প্রাকৃতিক দৃশ্যে সাজানো অপরূপ সুন্দরী ছোট্ট উটি শহরে এসে নিজেদের যেন নতুন করে আবিষ্কার করলো। দুজনে দুজনের আদরে ভালোবাসায় আকণ্ঠ নিমজ্জিত হয়। উটির গভর্নমেন্ট রোজ পার্কে, যা 3000-এরও বেশি প্রজাপতির গোলাপ দ্বারা সুসজ্জিত, সেখানকার রোমান্টিক পরিবেশে বসে হাতে হাত রেখে ওরা প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামীতে চলার পথে যতই প্রতিকূলতা আসুক ওরা কিছুতেই হাত ছাড়বে না, একে অপরের হাত ধরেই চলবে। পরস্পর গলা মিলিয়ে গেয়ে ওঠে, ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় গো ভাসি। উটি বোটানিক্যাল গার্ডেন, দোদাবেত্তা শৃঙ্গ, উটি লেক, ওয়াক্স ওয়ার্ল্ড ট্রাইবাল মিউজিয়াম প্রভৃতি দেখে খুব মজা করে উটিতে দিন সাথে কাটিয়ে একরাশ আনন্দ অনুভূতি নিয়ে ওরা বাড়ি ফেরে। বাড়ি ফিরে দুজনে দুজনের চাকরি স্থলে যোগদান করে। ঘটনাচক্রে দাসনগরে বাবার বাড়ির কাছে রিনিতার স্কুল, আর উলুবেড়িয়ায় রৌনকের ব্যাংক। কাজেই দুজনেই একসঙ্গে তাদের কর্মস্থলের উদ্দেশ্যে বেরোয়। রিনিতা 6টার মধ্যে বাড়ি ঢুকে যায়, রৌনকের অনেকটাই দেরি হয়।
শ্বশুর শাশুড়িও রিনিতাকে ভালোবাসেন, তবে শাশুড়িকে বাড়িতে একটু কমই পাওয়া যায়। সমাজসেবী হিসেবে তার সুখ্যাতি আছে, মাঝে মধ্যে পেপারও তার কাজের কথা বেরোয়। রিনিতা দেখে তার স্কুল ছুটির দিনগুলিতেও শাশুড়ি মা বাড়ি থাকেন না, মাঝে মাঝেই ওনার বাড়ি ঢুকতে রাত 10টাও বেজে যায়। স্বামী শ্বশুর মশাইও রাত 9টা-10টার আগে বাড়ি ঢোকেন না। রিনিতা স্কুল ফেরত যখন বাড়ি ঢোকে তখন বাড়িতে থাকেন কেবলমাত্র সব সময়ের থাকার লোক শিবানিদি আর রৌনকের ঠাকুমা, অর্থাৎ রিনিতার ঠাকুমা শাশুড়ি। এই সময়টা রিনিতা কিন্তু একটুও বোর ফিল করে না, বরং খুব ভালো কাটায় ঠাকুমা শাশুড়ির সঙ্গে। রিনিতা তাকে ঠামি বলে ডাকে, নিজের ঠাকুমাকেও এই নামেই ডাকত সে। সব নাতি নাতনিদের মধ্যে রিনিতার বাবার বাড়ির নাম। ছিল ঠাকুমার প্রিয় পাত্রী। ঠাকুমার ভালো মন্দ সুখ দুঃখের সবচেয়ে বড় সঙ্গী ছিল তার রিনি। কিন্তু একদম হঠাৎ করে 2 বছর আগে এক শীতের রাতে ঠাকুমা চলে গেলেন ডাবল নিউমোনিয়া আক্রান্ত হয়ে। বড় কষ্ট পেয়েছিল রিনিতা। মনের দিক থেকে এক লহমায় যেন সে একা হয়ে গিয়েছিল। চারিদিকে ছড়ানো শুধুই ঠাম্মির নানা রূপ স্মৃতিচিহ্ন। রবি ঠাকুরের গানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেত তার সুতীব্র যন্ত্রণাময় হাহাকার। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, বাইব না মোর খেয়া তরি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা। শুনতে শুনতে চোখের জলে ভাসত ঠাম্মির প্রিয় রিনি। ঈশ্বর বড়ই করুণাময়। সেই কষ্টটাই রৌনকে ঠাকুমাকে পেয়ে যেন অনেকটাই প্রশমিত হয় তার। এখানে এসে সে যেন তার হারিয়ে যাওয়া ঠাম্মিকে খুঁজে পায়। স্কুল থেকে ফেরার সময় ঠাম্মির পছন্দ মতো বিভিন্ন স্ন্যাক্স কিনে নিয়ে আসে, আবার কখনো বা নিজেই বাড়ি ঢুকে বানিয়ে নিয়ে আসে শিবানিদির সহযোগিতায়। ঠাম্মি কিছুই প্রায় খেতে চান না, কিন্তু রিনির জোড়াজুড়ির কাছে তার আপত্তি খুব একটা টেকে না। আর ছুটির দিনগুলিতে তো নিজেই বিভিন্ন রকম পদ রাঁধে রিনি। ঠাম্মির পছন্দ মতো কিছু পদও তৈরি হয় সেদিনগুলিতে। সে নাতবউয়ের এই ভালোবাসায়, ডাক খোঁজ আন্তরিকতায় যার পরনায় মুগ্ধ হন ঠাম্মি। পরম আদরে কাছে টেনে নেন রিনিতা তথা মিঠাইকে। নাতবউকে এই নামে ডাকেন তিনি। নিজের ছোটবেলা নানান গল্প করে নাতবউয়ের সঙ্গে। ঠাম্মির গল্পে ঠাম্মির প্রিয় মিঠাই হেসে গড়িয়ে পড়ে। তবে একটি ব্যাপার বিয়ের পর থেকে লক্ষ্য করছে রিনি, কোথাও যেন একটা কিছু সমস্যা রয়েছে তার মামনি অর্থাৎ শাশুড়ি মার সাথে ও ঠাম্মির মধ্যে। বাড়ির আর সকলের মতো এনাদের দুজনের সম্পর্কটা কিন্তু স্বচ্ছ নয়, কিছুটা আলো আঁধারির মিশেল রয়েছে। সকালবেলায় যে যার মতো সময়ে খেয়ে বেরোয়, তাই মামনির করা নিয়ম রাতের বেলায় ডাইনিং টেবিলে সবাইকে একসঙ্গে বসে খেতে হবে। শিবানিদিও রাতে বাড়ির সবার সঙ্গে একসঙ্গে খেতে বসে। আসেন না শুধু ঠাম্মি, তিনি খান একই সময়, তবে নিজের ঘরে বসে। এতদিন শিবানিদি দিয়ে আসতো, এখন রিনি দিয়ে আসে। ঠাম্মি, তুমি এখানে একা একা বসে খাবে না, আমাদের সবার সঙ্গে বসে খাবে চলো। নাছর মিঠাইয়ের আবদারেও সাড়া দেয় না তার ঠাম্মি। বলেন, তোরা আমিষ খাস দিদি ভাই, আমার ভালো লাগে না, আমি আমার ঘরেই ঠিক আছি রে। খুব কষ্ট পাই রিনি। ঠাম্মি সবই বোঝেন, ওর মাথায় হাত রেখে বলেন, ধুর পাগলি দিদি আমার, এর জন্য চোখে জল? সন্ধে থেকে তো তুই আর আমি একসঙ্গে কতটা সময় কাটাই বলতো। ঠাম্মি যতই বলুক রিনি কিছুতেই এটা মানতে পারে না। এ নিয়ে রনকে বললেও রন ব্যাপারটা এড়িয়ে যায়, বিশেষ কিছু বলে না। তা বোঝে রিনি। এক রাতে কিছুটা স্বভাব গম্ভীর মামনির কাছে অনেকটা সাহস সঞ্চয় করে নিয়ে এসে রিনি বলে, মামনি, তুমি একটু বলো না ঠাম্মিকে আমাদের সঙ্গে বসে খেতে। আমি বলি কতবার, কিন্তু ঠাম্মি শোনে না। একা একা ওভাবে খেতে কারোর ভালো লাগে? মামনি অত্যন্ত ঠান্ডা গলায় স্থির দৃষ্টিতে রিনির দিকে তাকিয়ে বলে ওঠেন, উনি এইভাবেই খান রিনি, এতেই উনি অভ্যস্ত। এ নিয়ে আর কোনো কথা বলো না। মামনির বলার ধরনে ভয় পেয়ে যায় রিনি, চোখে জল ভরে ওঠে। সঙ্গে সঙ্গে শ্বশুর মশাইয়ের দিকে চোখ চলে যায় রিনির। ব্যথার ছবি পরিষ্কার তার মুখে। রন মাথা নামিয়ে খাচ্ছে। ভালো লাগে না রিনির, খেতে ইচ্ছে করে না। কোনো মতে একটুখানি খাবার খেয়ে উঠে পড়ে সে, মনটা বেদনায় ভরে ওঠে। হাত মুখ ধুয়ে বেডরুমে চলে আসে, বোঝে এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। ঠিক করে আজ রনের কাছ থেকে জানতেই হবে এর প্রকৃত কারণ কি।
সেই মতো রন ঘরে এসে ঢোকার পর রনকে এর কারণ জিজ্ঞাসা করতেই রন প্রথমে রিনিকে বুকে টেনে নিয়ে নানা অজুহাতে রিনির প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেও রিনি আজ পণ করেছে সে এর উত্তর আজ জানবেই। তাই রনকে বলে, তুমি যদি আমাকে আজ এর প্রকৃত কারণ না বলো তাহলে কিন্তু আমার কষ্টটা জমতে জমতে বরফের মতো শক্ত হয়ে যাবে, আর এর অবশ্যম্ভাবী ফল তোমার সঙ্গে আমার মানসিক দূরত্ব বাড়তে থাকবে। মনে আছে তো অতীতে আমরা কি প্রতিজ্ঞা করেছিলাম? রন বোঝে আর আড়াল করা সম্ভব নয়, তাছাড়া আড়াল করে কতদিনই বা চলবে। রিনিতা যেহেতু এখন এই পরিবারের সদস্য, অতএব সত্যিটা তাকে জানাতেই হবে, এবং আজ না জানালেও কয়েকদিনের মধ্যেই যে সত্যিটা সে জানবেই। তখন খুব কষ্ট পাবে, কাজেই রনও ঠিক করে আজ সে রিনিকে সবকিছু খুলে বলবে। রনের মা রচিতা দেবী রনের ঠাকুমার অনেক দূর সম্পর্কের এক দাদার মেয়ে। ছেলের জন্য নিজের বন্ধুর মেয়েকে তিনি অনেক আগে থেকে পছন্দ করে রেখেছিলেন। কাজেই যখন ছেলের এই সম্পর্কের কথা শুনলেন তখন স্বাভাবিকভাবে তিনি কিছুতেই মানতে চাইলেন না। রনের ঠাকুরদা অনেক কম বয়সে, রনের বাবা অনিমেষ তখন সবে 10-11 বছরের সেই সময় পৃথিবীর মায়া ত্যাগ করেন। ঠাকুমাই বাবাকে বড় করে তুলে সুপ্রতিষ্ঠিত করেন, তাই ছেলের প্রতি একটা সুকঠিন অধিকার বোধ তার জন্মে গিয়েছিল। হয়তোবা সেখান থেকেই হোক বা দূর সম্পর্কের আত্মীয়বোধ থেকে এই বিয়েটাকে মন থেকে একদমই মানতে পারেননি রনের ঠাকুমা আলপনা চ্যাটার্জি। তবুও ছেলে যাতে বিয়ে করে অসুখী না হন সেই কারণে নিজের প্রভূত অনিচ্ছা সত্ত্বেও রনের মাকে ঘরের বউ করে আনেন। কিন্তু অনেকটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় শাশুড়ি বৌমার মধ্যে। প্রথমে অনিমেষ, তারপর রৌনক অনেক চেষ্টা করেও সম্পর্কটাকে স্বাভাবিক করতে পারেননি। ঠাম্মি চাকরি করতেন, যতদিন চাকরি ছিল ততদিন এই বাড়িতেই থাকতেন, তবে প্রায় সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখতেন। তারপর চাকরি থেকে অবসর নেবার পর এই বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। ছেলে আর নাতি অনেক করে বোঝায়, অনেক অনুরোধ আবেদন করে, কিন্তু ফল কিছুই হয় না। রিনিতা মন্ত্রমুগ্ধের মতো হা করে পুরো ঘটনাটা শুনতে থাকে, কিন্তু এরপর রৌনক যা বলে তা শুনে রিনিতা একদম স্তম্ভিত হয়ে যায়। তার পায়ের তলার মাটি যেন সরে যায়। রৌনক বলে ঠাম্মি এই বাড়ির পার্মানেন্ট বাসিন্দা নন। রৌনকের বিয়ে উপলক্ষে 2 মাসের জন্য এসেছেন। ঠাম্মির পার্মানেন্ট বাসস্থান হলো সুখনীর বৃদ্ধাশ্রম। চোখের সামনে সমস্ত কিছু ঝাপসা হয়ে আসে রিনির। এসে কি ভয়ঙ্কর কথা শুনছে, তার প্রিয় ঠাম্মি চলে যাবে তাকে ছেড়ে। মনে মনে হিসেব করে 2 মাস হতে আর দিন 10 বাকি আছে প্রায়। না, এর মধ্যে কিছু তাকে করতে হবে। ঠাম্মিকে কিছুতেই এ বাড়ি থেকে সে যেতে দেবে না, এর মধ্যে কিছু প্ল্যান করতে হবে। এই সব 7-5 ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন রৌনকের সঙ্গে বেরোলো স্কুলের উদ্দেশ্যে, কিন্তু বড্ড চুপচাপ হয়ে গেছে ও। ছটফটে ভাবটা কেটে গিয়ে একদম শান্ত। অন্যান্য দিনের মতোই বেরোনোর আগে ঠাম্মিকে বলতে যায়, ঠাম্মি চমকে ওঠেন তার মিঠাইয়ের মুখ দেখে। কি রে, কি হয়েছে মিঠাই, তোর মুখ এত শুকনো কেন? রাতে রনের সঙ্গে ঝগড়া হয়েছে? মৃদু হেসে না বলে চোখের জল লুকিয়ে বেরিয়ে আসে ঠাম্মির কাছ থেকে। ঠাম্মির মনের মধ্যে দিয়ে একটা চিন্তার স্রোত বয়ে যায়। সেদিন আর সল্টলেকের বাড়িতে ফেরে না। শরীরটা খারাপ লাগায় বাবার বাড়ি চলে যায়। স্কুলের কাছেই ওর বাবার বাড়ি। না ফেরার খবরটা সবার আগে জানায় ঠাম্মিকে, তারপর রন আর মামুনিকে। রন বোঝে ব্যাপারটা, খুব মানসিক কষ্ট পেয়েছে রিনি। মামুনি বলেন, ঠিক আছে, ফেরার তাড়া নেই, 2 দিন থেকে শরীরটা না হয় একটু ভালো করে রিনি ফিরুক। ঠাম্মি কিন্তু সহজভাবে নেন না। এক রাতের মধ্যে কি এমন হলো, ফোনে জানতে চান। সত্যি করে বলতো মিঠাই, তোর ঠিক কি হয়েছে? নিশ্চয়ই কিছু লুকোচ্ছিস আমার কাছে, বল দিদি ভাই কি হয়েছে? রিনি অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বলে, আমার কিছু হয়নি ঠাম্মি, কালই তো ফিরবো ও বাড়ি, তোমার কাছে। মায়ের কাছে সবকিছু খুলে বলে রিনি। তার হারিয়ে যাওয়া ঠাম্মিকে সে আবার খুঁজে পেয়েছে, তাকে আর কিছুতেই হারাবে না রিনি। মা মাথায় হাত দিয়ে বলেন, তুই ঠিক পারবি সব সামলে নিতে, আমি জানি তোর মধ্যে সে শক্তি আছে মা। রিনি বলে, মা, আমাকে যে পারতেই হবে। পরের দিন স্কুল করে সন্ধেবেলায় বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার আগেই যায় সে ঠাম্মির ঘরে। কিন্তু এ কি, ঠাম্মি তো ঘরে নেই, বাথরুমেও নেই, বাইরে খুব একটা বেরোন না, কোথায় গেল? চিন্তায় অস্থির হয়ে যায় রিনি। সঙ্গে সঙ্গে শিবানীদিকে জিজ্ঞাসা করে ঠাম্মির কথা। শিবানীদির উত্তর শুনে মাথাটা ঘুরে ওঠে রিনির। জানতে পারে আজ সকালে ঠাম্মি চলে গেছেন তার সুখনীরে, কারণ ঠাম্মি নাকি বুঝেছিলেন যে মিঠাই সব জেনে গেছে, তাই মিঠাই বাড়িতে আসবার পূর্বেই তিনি চলে যান। মামুনি সেদিন বেরোননি, ঘরেই ছিলেন। রিনি ছুটে যায় মামুনির কাছে, বলে, মামুনি, আমরা কি ঠাম্মিকে আমাদের এই বাড়িতে পাকাপাকি ভাবে নিয়ে আসতে পারি না? মামুনির মুখটা বিষাদে ভরা হলেও কণ্ঠস্বর দৃঢ় গম্ভীর।
নিরুত্তাপ গলা রিনিকে বলেন, রিনি, আমি জানি তুমি ভালো মেয়ে, সবাই আমরা মিলেমিশে থাকবো সেটাই তুমি চাও, কিন্তু সবার সব চাওয়া সবসময় পূর্ণ হয় না, এটা জানো তো। তোমার প্রতি সম্পূর্ণ ভালোবাসা বজায় রেখেই বলছি যে আমি চাই না এই ব্যাপারে তুমি আর হস্তক্ষেপ করো। আর কিছু বলার কোনো মানে হয় না বুঝে ধীর পায়ে বেরিয়ে যায় মামুনির ঘর থেকে। শ্বশুর মশাই ফেরার পর নিজের চেম্বারে থাকেন কিছুক্ষণ। সেদিন ফিরলে সরাসরি শ্বশুর মশাইয়ের চেম্বারে ঢোকে রিনি। মাপ করো বাপি, আমি আজ কয়েকটা কথা তোমাকে না বলে থাকতে পারছি না। বাপি বুঝতে পারেন কি বলতে চলেছে পুত্রবধূ, মুখে বলেন, বলো মা। রিনি বলে চলে বাষ্পরুদ্ধ কণ্ঠে, আচ্ছা বাপি, ঠামি তো তোমার মা, তোমার কি কোনো অধিকার বোধ নেই মায়ের উপর? কেন ঠাম্মিকে বৃদ্ধাবাসে থাকতে হবে, তার ছেলে, ছেলের বউ, নাতি, নাতবউ সবাই থাকতেও? এই বয়সে তো সব মানুষই চায় তার স্বজনের সঙ্গে থাকতে, আর বলতে পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে সে। দুধে উকিল অনিমেষবাবু চোখ থেকে চশমাটা খুলে ফেলে, তারপর রুমাল দিয়ে চোখটা মুছে নেন। রিনির মাথায় ডান হাতটা রাখেন, বলেন, মারে, সারাদিন কোর্টে কথার জালে প্রতিপক্ষকে দমিয়ে রাখলেও বাড়িতে আমি পারিনে রে মা। চেষ্টা করে দেখেছি, ব্যর্থ হয়েছি। সংসারে অশান্তি বেড়েছে। আমিও আমার মাকে ছেড়ে ভালো নেই রে মা, কিন্তু না আমার মাকে, না আমার স্ত্রীকে, কাউকেই বুঝিয়ে এক করতে পারিনি। ভুলটা আমারই হয়েছে মাগো। হয়তো মায়ের অমতে আমার বিয়েটা করাই ঠিক হয়নি। বাপিকে এতটা ভেঙে পড়তে কোনোদিনও দেখেনি রিনি। অবাক, খুব অবাক হয়ে যায় সে। কিছুক্ষণ বাপির ঘরে থেকে তারপর বেরিয়ে আসে রিনি। ঠাম্মির সঙ্গে দেখা করে ফিরিয়ে আনতে যায় তাকে রিনি, কিন্তু তিনি ফিরতে রাজি হলেন না। সময় সময় নিয়মে চলতে থাকে। আলপনা দেবীর বৃদ্ধাবাসে চলে যাওয়ার প্রায় 2 মাস পূরণ হয়। সংসারে সুখবর আসে রিনির হাত ধরে। নতুন অতিথির আগমন করতে চলেছে চ্যাটার্জি বাড়িতে। সবাই খুব খুশি, শুধু রনের মা রচিতার মনে হয় রন আর রিনি যেন একটু তাড়াহুড়োই করে ফেললো এই ব্যাপারে। অন্তত 2 বছর তো নিজেরা ঘুরে ফিরে আনন্দ করে নিতে পারতো। যাই হোক, তবুও এই সুখবরে তিনি খুশি হলেন। অনিমেষ ফোন করে তার মাকে জানায় খবরটি। মা মহা খুশি। মিঠাইয়ের সঙ্গে দেখা করতে চলে এলেন বাড়িতে। সঙ্গে এক গাদা ড্রাই ফ্রুটস এর প্যাকেট এলো। আখরোট, কাজু, পেস্তা, কিশমিশ, কি নেই সেখানে। এলো রকমারি আচার, মনীষীদের জীবনী বিষয়ক বই। মিঠাইকে জড়িয়ে ধরে আদর করে বললেন খুব সাবধানে থাকতে, অবসরে ভালো ভালো বই পড়তে। মিঠাইয়ের আবদারে 2 দিন থেকেও গেলেন ওর ঠাম্মি। গাইনোকোলজিস্ট মিঠাইয়ের প্রত্যহ সল্টলেক থেকে হাওড়া যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করলেন। কিছু সমস্যা থাকায় যতটা সম্ভব বিশ্রামে থাকার কথা ও কাজ কম করার কথা বললেন। ঠিক হলো বাবার বাড়ি থেকে ডেলিভারির আগে পর্যন্ত রিনি স্কুল করবে। সেই মতো রিনির বাবা আর কাকা এসে রিনিকে নিয়ে গেলেন। রৌনকও প্রায় অফিস করে শ্বশুরবাড়ি চলে যেত, স্ত্রীকে দেখতে, আর যে আসতে চলেছে বাইরে থেকে তার মাপঝোঁক করতে। এইভাবে দেখতে দেখতে সময় এসে গেল মোটামুটি ডেলিভারির। 3 মাস বাকি আর। রিনির ব্লাড প্রেশার হাই হয়েছে, ব্লাডে সুগারও ধরা পড়েছে। ডাক্তার করা নিয়মের মধ্যে থাকতে বলেছেন। এই 3 মাস রৌনক পাকাপাকি ভাবে শ্বশুর বাড়িতে থেকে গেল। বাড়িতে মাকে ফোন করে সবটা বলল, রিনির বাড়িতে যতই লোকজন থাক, স্বামী হিসেবে আমারও তো কিছু কর্তব্য থাকে মা, বিশেষত এই সময়ে। মা ছেলেকে সমর্থন করেন। নির্দিষ্ট সময়ের বেশ কিছু পূর্বেই কন্যা সন্তানের জন্ম দেয় রিনি। ঠাকুমা ঠাকুরদা এসে নাতনিকে দেখে যান। প্রি ম্যাচিওর্ড বেবি, তার প্রতি আলাদা এক্সট্রা কেয়ার নিতে হয়। রৌনক খুব খুশি হয় বাবা হয়ে। কোনো মতে অফিসটুকু করে মেয়ের পরিচর্যায় নিযুক্ত হয়ে যায়। মাসে 2 দিন বা 1 দিনের জন্য গিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করে আসে। চিরকাল কারোর কখনো এক যায় না। এনজিও নিয়ে প্রায় সদা ব্যস্ত রৌনকের মা রচিতা চ্যাটার্জি বেশ কিছুদিন ধরেই 2 হাঁটুর যন্ত্রণায় ভুগছেন। কিন্তু এনজিওর কাজ প্রচুর, সেই কাজ সামলিয়ে ডাক্তার দেখানোর অবকাশ পান না তিনি। এই করে বেড়েই চলে হাঁটুর ব্যথা। তারপর একদিন যখন আর পারেন না থাকতে, তখন বাধ্য হয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। বিভিন্ন টেস্টের পর 2টি হাঁটুতেই আর্থারাইটিস ধরা পড়ে। ডাক্তার রিপোর্টসগুলি দেখে বলেন অনেক আগে থেকে চিকিৎসা শুরু করানো উচিত ছিল। ওষুধ ও ফিজিওথেরাপি শুরু করা হয় ডাক্তারের নির্দেশে। হাঁটাচলা কম করা, সিঁড়ি ভাঙা, নিচু হয়ে বসা এবং যেসব কাজে হাঁটুর উপর চাপ পড়ে সেসব কাজ করতে একদম নিষেধ করেন ডাক্তারবাবু। উপায়ন্তর না দেখে বাইরে বেরোনো বন্ধ করতে বাধ্য হন তিনি। সদাব্যস্ত বাইরে বেরোনো মানুষ যখন শরীরের কারণে বা পরিস্থিতির চাপে পড়ে কর্মজগৎ থেকে বিচ্যুত হয়ে যান, তখন কিছু সময়ের জন্য তার মধ্যে হতাশা জন্ম নেয়। রচিতা দেবীও তার ব্যতিক্রম হলেন না। ছেলে মাঝে মাঝে এসে মাকে দেখে যায়। এরই মধ্যে আবার ইনি তার হার্নিয়া ধরা পড়ে। ডাক্তার মাস 2 মধ্যে অপারেশন করার কথা বলে দেন।
শ্বশুরবাড়ি ফেরার দিন আরো পিছিয়ে যায় রিনিতার। মানুষের মন বড় বিচিত্র, তাই তার সুখ দুঃখ আপেক্ষিক। আনন্দের যৎ সামান্য উপকরণেই মন কখনো আনন্দে ভরে ওঠে, আবার কখনো বা সামান্যতম ঘটনাতেও মন বিষাদে পূর্ণ হয়ে ওঠে। ব্যস্ততা হয়তো মানুষের জীবনে কোনো কোনো ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায়, কারণ মানুষ তখন নিজের জগৎ নিয়ে এত বেশি আবদ্ধ থাকে যে বাইরের কিছু অবাঞ্ছিত ঘটনা তার চোখে পড়ে না। আবার কখনো বা এর বিপরীত ঘটনাও ঘটে। চূড়ান্ত ব্যস্ততার দরুন সংসারে নিজের খামতিটা সে বোঝে না। তাকে কেন্দ্র করে তার স্বজনের ভালোবাসার গতি প্রকৃতির বাড়া কমাটাও উপলব্ধি করতে পারেন না। বর্তমানে ঘরে বসে রচিতা দেবীর হঠাৎ করে মনে হতে শুরু করে যে সংসারের চেনা ছন্দটি যেন কেটে গেছে, সুর হারিয়ে বেসুরো হয়ে উঠেছে। স্বামীকে কিছুই বলেন না, কিন্তু নিজে মনে মনে জ্বলতে থাকেন। ছেলের প্রতি কোথাও যেন একটা সূক্ষ্ম অভিমান বোধ গড়ে ওঠে। অনিমেষবাবু বুঝতে পারেন সব। স্ত্রীকে বুঝিয়ে বলেন, রন আজ আর শুধু আমাদের সন্তান নেই, সে আজ নিজে বাবা হয়েছে। আজ তার দায়িত্ব অনেক বেড়েছে আগের থেকে। এটা তোমাকে বুঝতে হবে রচি। শুধু শুধু ছেলের ওপর অভিমান করে কষ্ট পেও না। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। নিরুত্তর রচিতা দেবীর চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মন তার বলে ওঠে গোপনে, বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর। মালা ছিল তার ফুল গুলি গেছে, রয়েছে ডোর। সময় বয়ে যায় সময়ের নিয়মে। ছেলের আশার পরিমাণ ক্রমশ কমতে থাকে। জিজ্ঞাসা করলে উত্তর পান কখনো বাচ্চার শরীর খারাপ, আবার কখনো বা তার মায়ের শরীর খারাপ। রিনিও আজকাল তার মামনিকে ফোন করা অনেকটাই কমিয়ে দিয়েছে। ছেলের বিরুদ্ধে মায়ের অভিমানের পারদ ক্রমে সঞ্চিত হতে থাকে স্তরে স্তরে। দুর্গাপুজোর আগে বাবা মায়ের জন্য রন নতুন পোশাক কেনে। সেগুলি দেবার জন্য অফিস করে এক রাতে বাড়ি ঢুকলে অবশেষে ঘটে বাঞ্ছিত বিস্ফোরণ। কাদের জন্য তুই এইসব এনেছিস রন? আমি তোর মা, তোর গর্ভধারিণী। তুই আমার জন্যই পৃথিবীর আলো দেখেছিস, আজ কি সব ভুলে গেছিস? সন্তান ধারণ থেকে শুরু করে তাকে জন্মদান, বড় করে তোলা, সমাজে প্রতিষ্ঠিত করা, এই সবের পেছনে একজন মায়ের ঠিক কতটা ভূমিকা থাকে তুই জানিস? বুঝিস তুই? কোন অধিকারে আজ তুই আমার থেকে দূরে সরে যাচ্ছিস? একটানা এতগুলো কথা বলে কান্নায় ভেঙে পড়েন রচিতা দেবী। ঠিক এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিল রন। মায়ের কান্না দেখে খুব কষ্ট হলেও নিজেকে ধরে রাখে রন। এই সময়টাতেই তাকে শক্ত থেকে মাকে কথাগুলি বলতে হবে। উচ্চস্বরে মায়ের কাছে জানতে চায়, আজ কোন অধিকারে তুমি আমাকে দোষারোপ করছো বলো তো মা? বিনা মেঘে বজ্রপাত হলেও হয়তো মা এতটা চমকাতেন না। এ কি বলছে তার রন? ক্ষোভে বিস্ময়ে হতবাক হয়ে যান বিশিষ্ট সমাজকর্মী দাপুটে মহিলা রচিতা চ্যাটার্জি। ছেলের দিকে অপলক নয়নে চেয়ে থাকেন। ছেলে বলে চলে, মা, আমি তোমার থেকে দূরে আছি মাত্র 8 মাস, তাতেই তুমি এতটা কষ্ট পাচ্ছ? একবারও কি ভেবে দেখেছো কখনো যে আজ 6 বছর ধরে নিজের ছেলেকে ছেড়ে থাকতে ঠাম্মি কতটা কষ্ট পাচ্ছে? অন্যের দিকে আঙুল তোলার আগে একবার নিজের দিকে আঙুলটা তোলো মা। তারপর সেখানে যদি নিজের কোনো দোষ না পাও তখন অবশ্যই অন্যকে দোষারোপ করবে। বাকরুদ্ধ রচিতা দেবী। তার পায়ের তলার মেঝেটা যেন দুলে উঠল। চারিদিকটা অন্ধকার হয়ে আসছে ক্রমশ। আজ কাকে দেখছেন তিনি তার সামনে? কোনো রকমের শুকনো গলায় বলে উঠলেন, তাহলে তোমার ঠাকুমার সংসার ত্যাগের কারণ একমাত্র আমি? এতদিনে বুঝলে সেটা? দোষ শুধু আমারই। দোষ শুধু তোমার না হলেও দোষের পাল্লাটা কিন্তু তোমার দিকেই ভারী মা। বলে চলে রৌনক, ঠাম্মিকে যদি তুমি সত্যি জোরের মতো জোর করতে তাহলে কি ঠাম্মি চলে যেতে পারতো তার সন্তান, তার পরিবার ছেড়ে? আমি জানি মা, তুমি হয়তো আমার কথায় কষ্ট পাচ্ছ, কিন্তু আমি নিরুপায়। মনের ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ আজ ভাষা পেয়েছে। আচ্ছা মা, একটু ভালো করে ভাবো তো, যে তুমি কি কোনোদিনও অন্তর থেকে ঠাম্মিকে পাশে চেয়েছিলে? কখনো কি ভেবেছিলে যে মানুষটা তার সন্তানের শৈশবেই তার স্বামীকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে গিয়ে সন্তানকে বুক দিয়ে আগলিয়ে তাকে বড় করে তুলল, সমাজে প্রতিষ্ঠিত করল, সেই সন্তান যখন সম্পূর্ণ তার মতের বিরুদ্ধে গিয়ে জীবন সঙ্গে নির্বাচন করে, তখন কিন্তু তার মা প্রথমে অমত করলেও পরে ছেলের মুখের দিকে তাকিয়ে সবকিছু কিছুটা বাধ্য হয়ে মেনে নেন। হ্যাঁ, পরবর্তীকালে তোমাকে মানতে তার সমস্যা হয়েছিল, আর তুমিও সেই অভিমানে তাকে আপন করতে চাওনি। কিন্তু মাগো, তোমার অভিমানকে যদি একটু
দূরে সরিয়ে রেখে ঠাম্মিকে আপন করার চেষ্টা করতে, তাহলে আজ আর ঠাম্মিকে বাইরে থাকতে হতো না। সবাই একসঙ্গে আনন্দে থাকতে পারতাম আমরা। অনিমেষবাবু এগিয়ে এলেন। তিনি সবই শুনলেন স্ত্রী সন্তানের পাশে দাঁড়িয়ে থেকে। রনের কাছে এসে বললেন, বাবু, তুই আজ যে কথাগুলি তোর মাকে বললি সেগুলি আমারই বলা উচিত ছিল। আমি যদি ঠিক সময়ে কাজটি করতাম তাহলে আর আমাদের আজ এই দিনটি দেখতে হতো না। দোষ শুধু তোর মায়ের যে তা নয় বাবা, আমিও সমান দোষী। চশমা খুলে চোখে রুমাল চাপা দিয়ে চোখটা মুছে আবার তিনি বলেন, এগিয়ে এসে আমারই উচিত ছিল তোর মা আর তোর ঠাম্মির মধ্যে গড়ে ওঠা দূরত্বটাকে ভেঙে দেওয়া। কারণ শুধুমাত্র আমার জন্যই গড়ে উঠেছিল এই দূরত্ব। কিন্তু আমি পারিনি। চেষ্টা করেছি কয়েকবার, কিন্তু সে চেষ্টায় নিশ্চয়ই আন্তরিকতার অভাব ছিল। অনেকবার ভেবেও কোনো জোরালো পদক্ষেপ আমি নিতে পারিনি। আমি অন্যায় করেছি, হ্যাঁ, আমি অন্যায় করেছি। আজ তা স্বীকার করতে বিন্দু মাত্র দ্বিধা নেই আমার মনে। চোখের জল বাঁধ ভেঙে পড়ে অনিমেষ বাবুর। রচিতা দেবী স্থিরভাবে দাঁড়িয়ে সব শোনেন। তারপর ধীর পায়ে হেঁটে নিজের ঘরে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। সে রাতে আর সেই ঘরের দরজা খোলে না। রাতের খাওয়াও আর কারোরই সে রাতে হয় না। নির্ঘুম অবস্থায় নিজের চেম্বারে পায়চারি করে রাত কাটান চিন্তামগ্ন অনিমেষ বাবু। আর ওদিকে মনে দুশ্চিন্তার পাহাড় নিয়ে অস্থিরভাবে বিছানায় এপাশ ওপাশ করে কোনো রকমে রাতটা কাটায় রৌনক। হয়তো ভোরের দিকে বাবা ছেলে দুজনেরই চোখ লেগে এসেছিল। সকাল 8টায় নিজের চেম্বার থেকে বেরিয়ে দেখলেন তার শয়নকক্ষের দরজা খোলা। নিশ্চিন্ত হলেন তিনি। তার মানে রচি উঠে দরজা খুলে দিয়েছে। ঘরে প্রবেশ করলেন তিনি। কিন্তু রচি কোথায়? বাথরুম, ঠাকুরঘর, যদিও এত সকালে সেখানে যান না তিনি, তাও সম্ভাব্য সমস্ত জায়গায় স্ত্রীকে খুঁজলেন তিনি। না, কোথাও নেই রচিতা দেবী। প্রবল উদ্বিগ্ন হয়ে ছেলেকে ডেকে তুললেন তিনি। মা ঘরের কোনো জায়গাতেই নেই দেখে ছেলের মাথাতেও যেন আকাশ ভেঙে পড়ল। মায়ের দুজন খুব কাছের বন্ধু মলি মাসি ও শ্রেয়া মাসিদের ফোন করলো। এনজিওর অন্যতম এক কর্ণধার নীলাদ্রি সেনকেও ফোন করা হলো। কিন্তু সব জায়গা থেকেই একই খবর এলো যে ওই সব জায়গায় যাননি রচিতা দেবী। বরং সবাই বললেন রনকে যে ওর মা বাড়ি ফিরলেই যেন তাদের খবর দেওয়া হয়। তারা চিন্তায় রইলেন। নিদারুণ এক দুশ্চিন্তায় দুহাতে মুখ ঢেকে ফেলল রন। মনে হলো এতগুলো কথা গত রাতে কি না বললেই হতো না মাকে। কিন্তু এখন সে কি করবে? ছুটে মায়ের ঘরে দেখতে গেল যে মা কোনো কিছু লিখে রেখে গেছেন কিনা। না, সে সবও কিচ্ছু নেই কোথাও। তাহলে কি উপায় করা যাবে এখন মাকে খোঁজার? অবশেষে বাবা ছেলে মিলে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার আর দরকার হলো না। বাবা ছেলে অত্যাধিক বিস্ময়ের সঙ্গে দেখল বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামছেন শাশুড়ি আর বৌমা। মাকে তার যথাযোগ্য স্থানে ফিরিয়ে নিয়ে এলাম। স্বামীর দিকে চেয়ে বলেন রচিতা দেবী, আজ ষষ্ঠী। শরতের সোনালি রোদ্দুরে সমগ্র প্রকৃতি রঙিন হয়ে উঠেছে। কাশফুলের শুভ্র সৌন্দর্যে প্রান্তর পরিপূর্ণ। আকাশ বাতাস পুজোর গন্ধে ম ম করছে। জগৎ জননী দশভুজা মায়ের আগমনী বার্তায় জগতের সর্বত্র আনন্দের ছোঁয়া। বেলা প্রায় 9টা নাগাদ হাওড়ার দাসনগরে মুখার্জি বাড়ির সামনে একটা স্টিল কালারের ইনোভা এসে দাঁড়ালো। মেয়েকে ঘুম পাড়িয়ে মায়ের জিম্মায় তাকে রেখে খুড়তুতো বোনের সঙ্গে দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিল রিনি। গতকাল থেকে স্কুলে পুজোর ছুটি পড়েছে। গাড়িটা দেখে চমকে গেল রিনি। এ যে ওর শ্বশুর মশাইয়ের গাড়ি। রিনির বোন দৌড়ে ঘরের ভেতরে চলে গেল বাড়ির লোকেদের খবরটা দেওয়ার জন্য। রিনির পা যেন ওখানে আটকে গেছে। অপলক দৃষ্টিতেও দেখছে গাড়ি থেকে একে একে নেমে আসছেন ওর শ্বশুর মশাই, রৌনক, শাশুড়ি মা, এবং এরপর যিনি নামলেন তিনি আর কেউ নন, রিনির প্রিয় ঠাম্মি। রিনির ঠোঁটে খেলে গেল পরম তৃপ্তির হাসি। ততক্ষণে রিনির বাবা কাকারা এগিয়ে গেছেন বেয়াই বাড়ির লোকেদের অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে। এইবার যেন হুঁশ ফিরল রিনির। তাড়াতাড়ি করে নিচে নেমে এলো সে। আমার দিদিভাই কই? কোথায় সে? কতদিন তাকে না দেখে আছি। হইচই ফেলে দেন উকিল অনিমেষ মুখুর্জে। রিনির মা হেসে বলেন, বেয়াই মশাই, সবে ঘুমোলো আপনার দিদিভাই, তবে 5 মাসে সে কিন্তু পুরোদস্তুর দস্যি হয়ে উঠেছে দাদা। হো হো করে অট্টহাস্য করে উঠে বলেন অনিমেষ বাবু, আরে দেখতে হবে তো কার নাতনি, উকিলের নাতনি, তাকে তো একটু দস্যি হতেই হবে। ঘরে উপস্থিত সবাই হেসে উঠল।
ঠাম্মি, কেমন আছো তুমি? প্রণাম করে ঠাম্মিকে শুধালো রিনি। যে বাড়িতে তোর মতো মেয়ে বা বউ থাকে, সে বাড়ির মানুষগুলোকে যে ভালো থাকতেই হবে রে মিঠাই। তুই তো কিছুতেই কাউকে খারাপ থাকতে দিবি না দিদি ভাই। চোখ জলে ভরে আসে ঠাম্মির। তার আদরের মিঠাইকে তিনি বুকে জড়িয়ে ধরেন। ঠাম্মি আর তার মিঠাইয়ের মিলিত আনন্দাশ্রুর সাক্ষী হয়ে থাকে গোটা ঘর। বাবিকে প্রণাম করে মামুনি রিনির কাছে এসে তাকে প্রণাম করতেই তিনি রিনির হাত দুটো ধরে তাকে বললেন, রিনি, তুমি পারলে মা অসম্ভবকে সম্ভব করতে। আমি বুঝেছি, সব বুঝেছি কেন তুমি এখনো এত দিনেও আমাদের কাছে ফিরে যাওনি। কেনই বা রনু আমাদের ছেড়ে এখানে পাকাপাকি ভাবে থাকছে। সবটাই যে আমার চোখ খুলে দেবার জন্য। আমি যে কত বড় ভুল করেছি সেটা বোঝানোর জন্য, তা আমি বুঝেছি মা। আর এই পুরো পরিকল্পনাটি যে মূলত তোমার বুদ্ধিতেই ঘটেছে তাও আমার বুঝতে আর বাকি নেই, কারণ ঠিক এতটা বুদ্ধি আমার শ্রীমানের ঘটে নেই, তা আমার থেকে ভালো কেউ জানে না। হেসে ওঠে রিনিতা, চোখ তার আনন্দ অশ্রুতে পূর্ণ। ঘরে উপস্থিত রিনির মা কাকিমা কারোর চোখই শুষ্ক নেই। বাড়ির পাশে পুজো প্যান্ডেলে তখন বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বিনায় সে সুর বাজে, এই আনন্দ যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ। অনিমেষবাবু বলে ওঠেন, রিনিমা, আমি চাই তুই এই বিষয়ে কিছু বল। রিনি তার মামুনির দিকে তাকিয়ে বলে, মামুনি, যেদিন আমি ঠাম্মিকে বৃদ্ধাবাস থেকে ফিরিয়ে আনার কথা বলতে বাপির ঘরে ঢুকেছিলাম, সেদিন আমি বুঝেছিলাম বাপির মনে এই নিয়ে কত কষ্ট রয়েছে, বাপি কতটা যন্ত্রণা বহন করে চলেছে। আর সেদিনই আমি বাপিকে কথা দিয়েছিলাম মামুনি, যে ঠাম্মিকে আমি ফিরিয়ে আনবই, তার জন্য যা কিছু করা দরকার তা আমি করব। সেই মতোই আমি পরিকল্পনা করি যে তোমার ছেলেকে কিছুদিনের জন্য তোমার কাছ থেকে সরিয়ে দেব। তবে আমার এই পরিকল্পনায় তোমার ছেলের পূর্ণ সহযোগিতা ছিল। দুজনে মিলেই আমরা কাজটি করেছি। তুমি পেরেছো মা, তোমার বাপিকে দেওয়া কথা তুমি রাখতে পেরেছো। এই কয়েক মাসে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে সন্তানকে ছেড়ে থাকা ঠিক কতটা কঠিন। তাই তো আমি আমারই মতো এক মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছি। বলে শাশুড়ির পদধূলি মাথায় নেন রচিতা। রিনি বলে ওঠে, মামুনি, আমি তোমার পুত্রবধূ নই, তোমার তো মেয়ে নেই। আমি তোমার মেয়ের জায়গাটি নিয়েই বাঁচতে চাই। আর তুমি নয়, আমি তোমার কাছ থেকে তুই সম্বোধনটাই শুনতে চাই। তুমি পারবে না মামুনি আমার এই আবদারটি মেটাতে? এইবার রিনিকে বুকে টেনে নেন তার মামুনি, বলেন, নিশ্চয়ই পারবো রে। তুই আমাকে এত কিছু দিলি, আর তার বিনিময়ে আমি তোকে এটুকু দেব না, তাই কি হয় মা? শোনো কল্লোল, আজ আমরা কিন্তু তোমার বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া সারবো। বলে ওঠেন রৌনকের ঠাকুমা। জিভ কেটে রিনির বাবা বলেন, মাসিমা সে আবার বলতে, আপনাদের আসতে দেখেই আমার ছোট ভাই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ভাই বউরাও এতক্ষণে হেসেলে ঢুকে গেছে। জম্পেশ খাওয়া দাওয়া হবে আজ। হাসির রোল ওঠে এইবার সমবেত সকলের মধ্যে। মিঠাইয়ের উদ্দেশ্যে তার ঠাম্মি বলে ওঠেন, নে বাবু, এইবার জামা কাপড় দিদি ভাইয়ের সব জিনিস আস্তে আস্তে গুছিয়ে ফেল দিকি, আজ আমরা তোদের নিয়ে ফিরবো। রচিতা দেবী বলেন, হ্যাঁ মা একদম ঠিক কথা বলেছেন। আজ এই ষষ্ঠীর সন্ধ্যায় আমার ঘরে বোধন হবে আমার মা দুর্গার। রিনি তার মামনিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মামনির সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দেন। মাইকে ভেসে আসে, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।